আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিগত দিনগুলোর মতো আজকেও আমি তোমাদের গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকেও আমরা চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে গাণিতিক সমস্যার সমাধান করব। তো আজকে আমরা আমাদের বইয়ের 12 নম্বর অঙ্ক দিয়েই শুরু করব। এক ব্যক্তি একটি ঋণ সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। তো এটি হচ্ছে আমাদের মূল প্রশ্ন, মূল উদ্দীপক। তো এখান থেকে আমরা সৃজনশীল প্রশ্ন তৈরি করব। ওকে, আমরা একটা ক নম্বর প্রশ্ন তৈরি করে দিলাম। ক, উক্ত টাকা 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? ওকে, আচ্ছা, এটা আমরা ক নম্বর দিয়ে দিলাম। খ নম্বর প্রশ্ন, দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? ওকে, গ নম্বর প্রশ্ন আমরা দিচ্ছি, পুরো ঋণ পরিশোধ করতে তৃতীয় কিস্তিতে তাকে কত টাকা শোধ করতে হবে? ওকে, তাহলে ওই প্রশ্নের আলোকে আমরা 3টে প্রশ্ন দিয়ে দিলাম। ক, উক্ত টাকার 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? খ, দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে? গ, পুরো ঋণ পরিশোধ করতে তৃতীয় কিস্তিতে তাকে কত টাকা শোধ করতে হবে? ওকে, আমরা ক নম্বর দিয়ে শুরু করলাম। ক নম্বরের সমাধান করছি। কি বলেছে? উক্ত টাকার 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তো 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে, যেখানে আসল পি হচ্ছে 5,000 টাকা, মুনাফার হার 8%। ওকে, আমরা শুরু করে দিই। এটা কিন্তু দুভাবেই করা যাবে, চক্রবৃদ্ধি ধরে করা যাবে, মানে 1 বছর শেষে কিন্তু চক্রবৃদ্ধি এবং সরল মুনাফা একই, হিসাবটা একই রকম। 1 বছর পরে না ওই যোগ হয়ে এসে চক্রবৃদ্ধি হয়। সো এটা দুভাবেই করা যাবে, আমরা যেভাবে ইচ্ছে করতে পারি, সমস্যা নেই। আমরা জানি চক্রবৃদ্ধি
মূলধন সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ওকে, আমরা এখানে কি কি আছে আমাদের? এখানে আসল আছে পি, হ্যাঁ, আসল পি ইকুয়াল কত হাজার টাকা? 5,000 টাকা, 5,000 টাকা। ওকে, এরপরে মুনাফার হার আর কত পার্সেন্ট? 8%, 8% ইকুয়াল 0.08। ওকে, তারপরে কি আছে? তারপরে আছে সময়, হ্যাঁ, সময় এন। এন কত বছর? 1 বছর, কিন্তু এটা 1 বছর। ওকে, ক নম্বর প্রশ্ন? 1 বছর শেষে। সো এটা হচ্ছে 1 বছর। এখন আমরা বসে এটা, তাহলে মূলধন কত হবে? পি হচ্ছে 5,000 গুণন 1 যোগ 0.08, 0.08, তার পাওয়ার হচ্ছে 1। ওকে, আমরা যদি এটা গুণ করে দেই, এটা হচ্ছে 5,000 গুণন 1.08 পাওয়ার 1, মানে ওইটাই, এত কি? এত টাকা। আমাদের জায়গা হচ্ছে না, তাদের একটু সমস্যা হচ্ছে আমাদের। ওকে, এত টাকা। তো আমরা এটা যদি ক্যালকুলেশন করি, এমনিতে বোঝা যাচ্ছে 5 × 40, 400 টাকা, 5,400 টাকা। এটা হচ্ছে 5,400 টাকা। 5 × 40 মানে 400 টাকা, আর এই হচ্ছে 5,400 টাকা। এটা হচ্ছে উক্ত টাকার 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? চক্রবৃদ্ধি মূলধন এত হবে, 5,400 টাকা হবে। সুতরাং উক্ত টাকা 1 বছর শেষে হবে 5,400 টাকা। আমরা মনে হয় ক নম্বর বুঝে গেছি, সহজ। 1 বছর পরে কত হবে? 1 বছর পরে 5,400 টাকা হবে। ওকে, খ নম্বর প্রশ্ন, দ্বিতীয় কিস্তি পরিশোধের পর, মানে প্রথম কিস্তি দেওয়ার পরে দ্বিতীয় কিস্তি পরিশোধ করতে হবে, তার আর কত টাকা ঋণ থাকবে? এখন আমরা যদি দেখি, তার টাকা কিন্তু 1 বছর পরে এটি হবে। এখন উনি কিন্তু এখানে বলা আছে যে প্রতি 1 বছর পর, উনি প্রতি বছর পরে একটা করে কিস্তি দেন, এবং সেটা হচ্ছে 2,000 টাকা। তো 1 বছর পরে হবে তার 5,400 টাকা। উনি কিস্তি দিবেন কত? 2,000 টাকা। বাকি থাকবে কত? বিয়োগ করলে পেয়ে যাব। সেটা ধরে কিন্তু আবার পরের বছর মুনাফা হবে। আমরা এটাকে ভুল বুঝতে পারি। কি ভুল বুঝতে পারি? আমরা হয়তো ভাবতে পারি যে দ্বিতীয় কিস্তির পরে তার কত টাকা থাকবে, তার মানে এই টাকাটার আমরা হয়তো দ্বিতীয় কিস্তি মানে 2 বছর পরে এটা হয়তো 2 বছরের সবৃদ্ধি মূলধন বের করব বা চক্রবৃদ্ধি মূলধন বের করব, তারপরে হয়তো বাদ দেবো না। ব্যাংকিং সিস্টেমটা হচ্ছে, উনি 5,000 টাকা নিয়েছেন, 8% মুনাফা দিবেন। 8% মুনাফায় 1 বছর পরে কত হবে? সেটি হচ্ছে এটি 5,400। কিন্তু উনি আবার দিবেন কত? মুনাফা এবং আসল দুটাই দিবেন উনি 2,000 টাকা। তার মানে এই 5,400 থেকে কিন্তু 2,000 টাকা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যেটি থাকবে সেটি পরবর্তীতে মূলধন হিসেবে কাউন্ট হবে, এবং সেটির থেকে পরে মুনাফা হবে। এইটা বুঝতে হবে, নাহলে কিন্তু আমরা একটা ভুল করে ফেলবো। ওকে, তাহলে আমরা 5,000 টাকার 2 বছরের মুনাফা বের করবো না। ওকে, তা আমরা খ নম্বরে গেলাম। খ নম্বরের সমাধান, ক নং হতে পাই কি পাই? প্রথম বছর শেষে ওই যে আমরা দেখলাম তার টাকাটা কত হয়? 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হয়? 5,400 টাকা। ওকে, তাহলে এটা হচ্ছে 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন। উনি আবার কিস্তি দেন 1 বছর পরে, প্রতি বছর শেষে 2,000 টাকা। সুতরাং প্রথম কিস্তি পরিশোধের পর বাকি থাকে কত টাকা বাকি থাকবে? এই হচ্ছে ওনার 5,000 টাকা ছিল, 5,400 টাকা ছিল ওনার মুনাফা আসল সব মিলে, আর সেখান থেকে উনি কিস্তি দিলেন কত? 2,000 টাকা। 2,000 টাকা।
এত টাকা ইকুয়াল কত থাকবে এখন ৩,৪০০ টাকা। এই যে আমরা দেখছি যে প্রথম কিস্তি পরিশোধের পর, তার মানে 1 বছর পরে তার কিন্তু ২,০০০ টাকা দেওয়ার পরে ব্যাংকে বা ওই ঋণ সংস্থায় থাকবে হচ্ছে ৩,৪০০ টাকা। এই টাকা ধরেই, এই টাকাকে আসল ধরে কিন্তু দ্বিতীয় বছরের মুনাফা হিসাব হবে। সো দ্বিতীয় বছরের ক্ষেত্রে কিন্তু এটি হচ্ছে মূলধন। সেটি বলছে আমাদের দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে। তো দ্বিতীয় কিস্তি কত হবে সেটা আমরা বের করি, মানে দ্বিতীয় বছরে এটা কত হবে। আবার কি লিখবো আমরা, দ্বিতীয় বছর শেষে ৩,৪০০ টাকার চক্র বৃদ্ধি মূলধন কত হবে। এটা হবে আমরা জানি এটা হবে কত, এই হচ্ছে P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার কত N। ওকে, এখানে দেখো এখানে P কিন্তু আসল, মানে শোধ করার পরে যেটা থাকে দ্বিতীয় বছরের জন্য ৩,৪০০ টাকা, ৩,৪০০ টাকা। ওকে, আর হচ্ছে মুনাফার হার, যেটা আমরা আগে বলেছি 8% ইকুয়াল 0.08। ওকে, এটা হচ্ছে কিন্তু মুনাফার হার। এনটা কত, সময়টা কত, ভালো করে আমরা দেখব। সময় কিন্তু 2 বছর না, দ্বিতীয় বছর না। দ্বিতীয় বছর কয় বছর, 1 বছর। অর্থাৎ 1 বছর শেষ হয়ে গেল, তারপরের বছর এটা কিন্তু 1 বছর। সো এন এর মান কত, এন ইকুয়াল 1 বছর। এটা আমরা ভুল করতে পারি যে এটা যেহেতু দ্বিতীয় বছর বলছে তার মানে 2 বছর হবে নাকি, না, 1 বছর তো আমরা বের করে ফেলেছি, জাস্ট এরপর থেকে 1 বছর। ওকে, তাহলে এটা হচ্ছে কত, পি হলো 3, এখন কিন্তু আসলে হচ্ছে ৩,৪০০ গুণন 1 প্লাস আর কত 0.08, এন এর মান 1, এত টাকা। ওকে, আমরা যদি এটা একটু লিখি তাহলে এটা হচ্ছে কত, ৩,৪০০ গুণন 1.08, 1.08। এটা আর মুখে হচ্ছে না, আমাদের এটা হিসাব নিতে হবে। করতে পারবো আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি, সহজেই সময় সেভ করব। তাহলে ৩,৪০০ গুণন 1.08, এটি হবে ৩,৬৭২ টাকা। ওকে, আমরা কি এই পর্যন্ত বুঝলাম যে 1 বছর শেষে মূলধন হচ্ছে ৫,৪০০ টাকা, উনি প্রথম কিস্তি দেন ২,০০০ টাকা, বাকি থাকে ৩,৪০০ টাকা। তো পরবর্তী বছরে এটি কিন্তু আসল এবং এটির মুনাফা হিসাব করতে হবে। তো সেই হিসেবে আমরা বের করছি, সেটি হচ্ছে এই যে ৩,৪০০ গুণন এটা। আমাদের যেহেতু জায়গাটা কম, আমরা একটু এখানে লিখি। ওকে, আমরা এইখানে একটু লিখি, এটার পরের অংশ কিন্তু মনে রাখতে হবে। ইকুয়াল এটা হচ্ছে কত দিলাম আমরা, ৩,৬৭২ টাকা। ওকে, তাহলে দ্বিতীয় বছর পরে তার এই টাকাটা হবে সব মিলে মুনাফা আসলে আমরা দেখলাম ৩,৬৭২। প্রশ্ন কি ছিল, দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে। সুতরাং দ্বিতীয় কিস্তি পরিশোধের পর ঋণ থাকবে কত ঋণ থাকবে। তো এই হলো ৩,৬৭২ টাকা ছিল, ৩,৬৭২। কিস্তি কত ওনার, প্রতি বছরে ২,০০০ করে কিস্তি, বিয়োগ ২,০০০, এত টাকা ইকুয়াল ১,৬৭২ টাকা, ১,৬৭২ টাকা। এই যে তাহলে দ্বিতীয় কিস্তি, ওনার দ্বিতীয় কিস্তির জন্য ওনাকে টোটাল থাকবে হচ্ছে ৩,৬৭২ টাকা, আর উনি কিস্তি পরিশোধ করবেন ২,০০০ টাকা। সব মিলিয়ে মানে তার থাকবে দ্বিতীয় কিস্তির পরে থাকবে ১,৬৭২ টাকা। ওকে, এই যে আমাদের খ নম্বরটি হয়ে গেল। আমরা মনে হয় এটা বুঝে গেছি। এবারে হচ্ছে মানে হিসাবটা কিন্তু চক্রবৃদ্ধি, কিন্তু আমরা করছি কি 1 বছর পর পর। আমরা কিন্তু সরল মুনাফার হিসেবে এটা করতে পারতাম, 1 বছর পর পর চক্রবৃদ্ধির সূত্র দরকার কি আমার। আমরা সরাসরি যে সূত্রটা ছিল আমরা জানি এ ইকুয়াল কি লিখতে পারতাম, পি ইন্টু
1+rn, এটা দিয়ে করতে পারতাম। যেহেতু আমরা ভেঙে ভেঙে করছি, মানে ভেঙে ভেঙে করতে হচ্ছে এই কিস্তি প্রতি বছর দেওয়ার কারণে, সুতরাং আমাদের এখানে কোনো সমস্যা নেই, চক্রবৃদ্ধি মুনাফার সূত্রেই করি আর সরল মুনাফার সূত্রেই করি। ওকে, আমরা এখন যাব হচ্ছে তৃতীয় প্রশ্ন, গ নম্বর প্রশ্ন। পুরো টাকা পরিশোধ করতে তৃতীয় কিস্তিতে তাকে কত টাকা শোধ করতে হবে? অর্থাৎ উনি তৃতীয় কিস্তিতে পুরো টাকা পরিশোধ করবেন, তাহলে তাকে কত দিতে হবে? ওকে, তার মানে এইটা কিন্তু দ্বিতীয় কিস্তির পরে তার এই টাকাটা আছে, তো এই টাকাটা ধরে কিন্তু তৃতীয় বছরের জন্য মুনাফা আসবে, মুনাফা আসল আসবে, সেইটা তাকে শোধ করতে হবে। ওকে, তা ব্যয় করি এটা আগেরগুলোর মতো। আমরা এটা যদি মিশিয়ে দেই, আমাদের মনে রাখবো তৃতীয় বছরের জন্য তাহলে আসল হচ্ছে 1672 টাকা। গ নম্বর, হ্যাঁ, গ নম্বরের সমাধান কি? খ হতে পাই, খ নং হতে পাই দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত? 1672 টাকা। এখন এটি কি আসল ধরে তৃতীয় বছরের মুনাফা আসবে এবং মুনাফা আসলও আসবে, চক্রবৃদ্ধি মূলধনও আসবে। সুতরাং উক্ত টাকার তৃতীয় বছর শেষে চক্রবৃদ্ধি, এখানে আসলে চক্রবৃদ্ধি বা সরল একই বিষয়, কারণ এক বছর ধরেই আমরা হিসেবটা করছি, ভেঙে ভেঙে করছি। চক্রবৃদ্ধি মূলধন অথবা মুনাফা আসলে হবে, দুটি লেখা যাবে, মূলধন, অথবা আমরা যদি লিখি উক্ত টাকা 3 বছরে মুনাফা, 3 বছর শেষে, তৃতীয় বছর শেষে মুনাফা আসলে হবে, তাও হবে, কোনো সমস্যা নেই। উক্ত টাকার তৃতীয় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হবে অথবা মুনাফা আসল কত হবে? তাহলে এটা হবে P × 1+r⁴n। আমরা এভাবেই বের করি, সমস্যা নেই। এখানে কি আছে? এখানে ভাষাগত সমস্যাটা কোনো বিষয় না, আমরা মোটামুটি যেটা দেখতে পারি লিখবো আর কি। এখানে আসল পি না, পি কিন্তু তৃতীয় বছরের জন্য এটা 1672 টাকা, মানে দ্বিতীয় বছর শেষে যেটা থাকবে সেটাই তৃতীয় বছরের জন্য আসল। আর তো আমরা বলেছি আগেরটাই কত %? 8%, ইকুয়াল 0.08, এবং সময় এন কত? 1 বছর, জাস্ট 1 বছর। আমরা 1 বছর বছর করেই বের করছি সবগুলো। সো এটা হচ্ছে পি হচ্ছে 1672, ওকে, গুণন 1 যোগ 0.08, এটা 1 বছর, এত টাকা, সমান 1672 গুণন 1.08, এত টাকা। ওকে, আমরা যদি ক্যালকুলেশন করি এটি হবে 1672 গুণন 1.08, 1672 গুণন 1.08, এটি হবে 1805.76 টাকা, 1805.76 টাকা। তাহলে এই টাকাটা 3 বছর কিস্তি দেওয়ার পরে, মানে দ্বিতীয় বছরের কিস্তি দেওয়ার পরে থাকবে এই টাকা, এবং এটি তৃতীয় বছর পরে হবে 1805.76 টাকা। পুরো ঋণ পরিশোধ করতে তৃতীয় কিস্তিতে, মানে তৃতীয় কিস্তিতে মানে 3 বছর পরে কত শোধ করতে হবে? এটা শোধ করতে হবে। আমরা বুঝেছি বোধহয়, লিখে দিই। সুতরাং আমরা একটু মিশিয়ে দিই, এখন আমাদের কাজ শেষ। সুতরাং তাকে পরিশোধ করতে হবে, পরিশোধ করতে হবে এই যে 1805.76 টাকা। ওকে, এই হচ্ছে আমাদের সমস্যার সমাধান। তো এরকম অঙ্ক কিন্তু আগে ছিল না। আগে সাধারণত ছিল যে না, এটা এত বছরে কত হবে, ফাইনালি একদম ফাইনাল, 3 বছর শেষে কত হবে, 5 বছর শেষে কত হবে।
তো কিস্তি কিস্তি করে এরকম করে শোধ করার সিস্টেমের কোনো ইয়েটা আমরা দেখিনি, এর আগে এরকম অঙ্ক দেখিনি। আমরা মনে হয় এটা বুঝে গেছি। ঠিক আছে, আমরা এটা দেখে এরকম যত সমস্যা আছে, আসতে পারে এরকম আরও সমস্যা। তো কিস্তিটা 1 বছরের পরের কথা বলা আছে এখানে, এটা কিন্তু 6 মাসের হতে পারতো, এই কিস্তিটা 6 মাসের হতে পারতো। একইভাবে কিস্তিটা 1 মাসেরও হতে পারে, 1 মাস পর পর কিস্তি হতে পারে কিন্তু তখন আমরা ওইভাবে হিসাব করব যে 1 মাস পরে কত হবে এই টাকাটা, তো কিস্তি কত, 1 মাসের কিস্তি কত, সেটার থেকে বাদ দিলে বাকি থাকে কত, হিসাবটা ওইভাবেই হবে। ওকে, তো আমরা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন সৃজনশীল তৈরি করবো এবং সেটা তোমাদের বাড়ির কাজ হিসেবে দেবো। ওকে, তো আমাদের বই একটা প্রশ্ন আছে, আমরা দেখি। সেটি হচ্ছে 11 নম্বর অঙ্ক। ওকে, কি বলছে? কোনো শহরের জনসংখ্যা 64 লক্ষ। এটা কিন্তু আবার বাড়ির কাজ দেবো, বাড়ির কাজ। ওকে, কি কোনো শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। 64 লক্ষ। শহরটিতে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন। প্রতি হাজারে 25 জন। প্রশ্ন নম্বর ক, জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা কত? এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। খ হলো 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? গ, তৃতীয় বছর শেষে ওই শহরের জনসংখ্যা বর্তমান জনসংখ্যা অপেক্ষা কত বেশি হবে? কত বেশি হবে? ওকে, আমাদের বইয়ের 11 নম্বর প্রশ্ন। কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটিতে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে, প্লিজ নোট, প্রতি হাজারে, 1000, 100তে না, হাজারে 25 জন। জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা কত? এটা কিন্তু হাজারে মানে 1 বছরে 1000-এ, এখন শতকরা কত মানে কি? 1 বছরে 100তে বের করতে হবে। ক নম্বর প্রশ্ন। আমি প্রশ্নটা ব্যাখ্যা করে দিচ্ছি। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? 2 বছর পরে সব মোট মিলে জনসংখ্যা কত হবে সেটা বের করতে হবে। তৃতীয় বছর শেষে ওই শহরের জনসংখ্যা বর্তমান জনসংখ্যা অপেক্ষা কত বেশি হবে? তৃতীয় বছর পরে ওই শহরের জনসংখ্যা, এখন যে জনসংখ্যা আছে 64 লক্ষ, তার থেকে কত বেশি হবে? জাস্ট বের করে বিয়োগ করলে হবে। একটা জিনিস শুধু মনে রাখতে হবে, আমরা এর আগে যে সমস্যাগুলো সমাধান করেছি, গাণিতিক সমস্যা, সেখানে কিন্তু শতকরা বার্ষিক হার ছিল, মানে 100তে কত। যেমন আমরা একটু আগে যে অঙ্কটা করলাম সেখানে ছিল কত? 8%। 8% মানে কিন্তু হচ্ছে 8 টাকা, তার মানে 8/100 সমান 0.08। এটা মনে রাখবে। তো এখানে কিন্তু শতকরা না, হাজারে, তার মানে তোমরা বুঝে নাও কি করতে হবে। জাস্ট 100 জায়গায় কি হবে?
1000 হবে, 1000-এ 25। আশা করি তোমরা এটা পারবে, সহজ আছে। আমাদের বইয়ের অঙ্ক কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল। তো আমরা এগুলো বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করব। আমরা যত বেশি অঙ্ক প্র্যাকটিস করব, নতুন অঙ্ক আসলে নতুন পরিস্থিতিতে আমরা সেগুলোর সমাধানও তত ভালো পারব। আমরা আজকে এই পর্যন্ত শেষ করি। আগামী কোনো একটি ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।